গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু, সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি। গাজীপুরে 5 থানায় আটক 40। গাজীপুরে হামলা কেন? গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা প্রতিবাদে জেলায় জেলায় মশাল মিছিল, দ্রুত হামলাকারীদের বিচার দাবি। 6 সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ, নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্যগুলো সরকারের বিবেচনায়। চলতি মাসে রাজনৈতিক দলের সাথে বৈঠক। সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বলছে বিএনপি। গণহত্যার বিচারে জোর জামায়াতের। অবৈধ বালু উত্তোলনের ঝুঁকির মুখে মৌলভীবাজারের রাজাপুর সেতু ও বন্যা প্রতিরক্ষা বাঁধ, নীরব ভূমিকায় প্রশাসন, ব্যবস্থার দাবি। এবং মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 41 জনের, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী। এতে শুধু গাজীপুরে আটক করা হয়েছে 40 জনকে। গত মধ্যরাত থেকে গাজীপুর সহ সারা দেশে এই অভিযান চালানো হয়। রাতে দেশের গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। এ সময় প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। আইন পরিস্থিতির উন্নতিতে নিয়মিত চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা। এছাড়াও সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধী ধরতে অভিযান শুরু করেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। কথা বলবো তার সাথে। নজরুল, দিনেও কি যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত আছে? কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। চৈতি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অর্থাৎ সব জায়গায় কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে সেই মানুষগুলোর মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আপনি জানেন যে সারা রাত্রেই কিন্তু যৌথ বাহিনীর যে জেলায় অভিযান চলছে, এবং এছাড়া কিন্তু গাজীপুরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে জেলা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনী গভীর রাত পর্যন্ত বিভিন্ন গাড়ি তল্লাশি করেছেন, এবং প্রতিটি জায়গায় আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু অবস্থান নিয়ে তারা কিন্তু আপনার গাড়ি তল্লাশি শুরু করে সব ধরনের যানবাহনে কিন্তু তারা তল্লাশি চালিয়েছেন। এছাড়া গাজীপুর জেলায় যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের 40 নেতাকর্মী কিন্তু গত রাত্রে কিন্তু আটক করা হয়েছে। তো সবকিছু মিলে কিন্তু আপনার একটি থমথমে যে অবস্থা সেটা কিন্তু গাজীপুরে বিরাজ করছে। এবং আপনি জানেন যে গতকালকে যে ঘটনা চলমান, যে ঘটনা, যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে কিন্তু তাদের যে আহত করেছে, পিটিয়ে আহত করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু উত্তাল ছিল গাজীপুর। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু পুলিশের যে উপস্থিতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং সব জায়গায় কিন্তু আপনার ছাত্র নেতাদের কিন্তু আন্দোলনের মুখর ছিল রাজবাড়ী সড়কগুলো। কিন্তু আপনি জানেন যে গত রাত্রে বিভিন্ন থানায়, অর্থাৎ গাজীপুরের 5টি উপজেলার 5টি থানায় অভিযান চালিয়েছেন যৌথ বাহিনী। যৌথ বাহিনী সেই অভিযানে 40 জনকে কিন্তু আটক করা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মী 40 জনকে আটক করা হয়েছে। এছাড়া কিন্তু সব জায়গায়, অর্থাৎ গাজীপুর মহানগরের খবরটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে এটা কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো যে গাজীপুর মহানগরের অভিযানে কয়েকজন আটক হয়েছে। এছাড়া কিন্তু সব জায়গায় আপনি জানেন যে গাজীপুরের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সে সমস্ত জায়গা কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ যৌথ বাহিনীর যে অভিযান চলেছে সেই অভিযানে কিন্তু 40 জন আটক করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে ছাত্র আন্দোলনে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু আপনার গাজীপুরের যে ওসি রয়েছে, সেই ওসিকে কিন্তু অফিসার ইনচার্জে রয়েছে, তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে এখান থেকে রিলিজ করা হয়েছে। এছাড়া গাজীপুরের সব জায়গায় কিন্তু অভিযান অব্যাহত আছে এবং থাকবে। আপনি জানেন যে গাজীপুরের যে মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মুজাম্মেল হক, তার বাসায় যে ডাকাতির যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু আপনার শিক্ষার্থীরা কিন্তু এখানে
উদ্ধার করতে গিয়েছিল সেখানে গিয়ে কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ তাদের উপর কিন্তু এলাকাবাসী হামলা করে। সেই হামলার প্রতিবাদে কিন্তু গাজীপুরে কালকে গতকাল সারাদিন কিন্তু উত্তাল ছিল। সেই উত্তালে কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে, সব জায়গায় কিন্তু একই অবস্থা। চৈতি, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। গাজীপুরের ডিসি কার্যালয়ের সামনে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোগীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই যুবকের নাম মোবাশির হোসেন। তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোগী। মোবাশির হোসেন জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে। তিনি আরো জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন। একটা মোটরসাইকেল নিয়ে এসে আমাকে অতর্কিতভাবে গুলিটা করে, যে আমার ডান হাতে লাগে। আমার মধ্যে মোহাম্মদ মুবাশশির হোসেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা। সাংবাদিক সম্মেলন শেষ, আমরা এখানে সাংবাদিক সাথে আমরা একত্রে দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে মোটর বাইকে যাচ্ছিল অজ্ঞাত ব্যক্তি, মানে আমার মোবাশশির গায়ে হাতে গুলি মারছে। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় সারা দেশে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। গতরাতে কুষ্টিয়া শহরের রাজারহাট মোড় থেকে শুরু হয়ে মশাল মিছিলটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পৌঁছে বিভিন্ন দাবিতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বরিশালে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং সন্ত্রাসীদের বিচার দাবিতে রাত 7:30টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে মিছিলটি সদর রোড সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে চট্টগ্রামের 16 শহর রেল স্টেশন থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। পতিত আওয়ামী লীগের দোসররা যাতে আর মাথা চারা দিয়ে উঠতে না পারে, এই বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থান নেয়ার দাবি করেন বিক্ষোভকারীরা। এর আগে গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় ওসিকে বহিষ্কারের কথা জানিয়েছেন জিএমপি কমিশনার। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে চরম পরিণতির হুঁশিয়ারি দেন সার্জিস আলম। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা 3টার পর তাদের সঙ্গে সংহতি জানাতে আসেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। এ সময় সার্জিস বলেন, কোথাও সহযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা হলে বাংলাদেশ আবারও জেগে উঠবে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে চরম পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। আমরা প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যেতে পারি। আমরা অভ্যুত্থানে দেখিয়েছি এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরেছে, কিন্তু ধৈর্যের একটা বাঁধ আছে। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। জানান, যেসব পুলিশ ঘটনায় তাৎক্ষণিক সাড়া দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। এ সময় ওসিকে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি। 16 জন গ্রেপ্তার হয়েছে জানিয়ে জড়িতদের ধরতে চিরুনি অভিযানের ঘোষণাও দেন তিনি। এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি শুনেছি 2 ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে তাকে সাড়া দিয়েছেন। আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। হামলায় জড়িত ও 17 বছরের নিপীড়কদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে
একটা টেবিলে যেন ভাঙা যায়। এদিকে গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বৈষম্য বিরোধী আন্দোলন। এর আগে শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়ার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে যান। তবে সে সময় হঠাৎই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। একই সাথে আরও 3 পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়। শুক্রবার ও শনিবার আলাদা অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার সংস্থাটির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মোল্লা নজরুল ইসলাম ছাড়া বাকি 3 জন হলেন নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান, রংপুর রেঞ্জের সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত। চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত 11:30টার দিকে দামুড়হুদা উপজেলা পুরাতন বাস্তবপুর গ্রামের সামনে মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাতে নাহিদ ও সুইট মিলে মোটরসাইকেল যোগে রঘুনাথপুর গ্রাম থেকে কাজ শেষে পুরাতন বাস্তবপুর গ্রামের দিকে ফিরছিলেন। তবে বাস্তবপুর গ্রামের মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দিলে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যায়। ঘটনাস্থলে দুজনেই মারা যান। আগামী নির্বাচনের আগে সংস্কার কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজনৈতিক দলের সাথে ঐকমত্যে ও ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে বলে জানান তিনি। বিস্তারিত AH হিমেলের প্রতিবেদনে। 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন জাতীয় তথ্য বাতায়নে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে শনিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রতিবেদনে দীর্ঘ, মধ্যম ও আশু 3টি সংস্কারের মধ্যে আশু বাস্তবায়নের আওতায় থাকা প্রস্তাবিত সংস্কার আগামী নির্বাচনের আগেই করা যেতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা। এ সময় আরো বলেন, সংস্কার সুপারিশ নিয়ে চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সরকার। পূর্ণ রিপোর্টে দেখবেন ওখানে 3টা ক্লাস্টার আছে। একটা হচ্ছে আশু করণীয়, একটা হচ্ছে মধ্যম মেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যে এটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত সাপেক্ষে নির্বাচনে আগেই করা হবে। অন্তর্বর্তী সরকারের অযথা ক্ষমতায় থাকা কিংবা সময় ক্ষেপণের ইচ্ছা নাই বলেও জানান আসিফ নজরুল। বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে জরুরি সংস্কারগুলোই করা হবে। কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে, আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটোখাটো, যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য বোঝানোর চেষ্টা করা হবে। এ সময় নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাবগুলো সরকারের বিবেচনায় আছে বলেও জানান আইন উপদেষ্টা। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলায় জেলায় 10 দিনের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নির্বাচনের দাবিতে এক নাগরিক সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সরকারের দুর্নীতির কারণে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করার সাহস পেয়েছে। গাজীপুরে যে নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দুর্নীতিই জনসম্মুখে প্রকট থেকে প্রকট করা হয়। জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ অভ্যুত্থানের সহিংসতার নানা চিত্রকর্ম নিয়ে দ্রোহের গ্রাফিতি নামে বইয়ের প্রকাশনা উৎসবে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা কাজের সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন করে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জেলায় জেলায় সভা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমাদের যে কর্মসূচি,
জেলায় জেলায় প্রথমে শুরু হবে, জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে, এটি আপনাদেরকে জানিয়ে গেলাম। এরপরে পর্যায়ক্রমে মহানগর এবং বিভাগীয় সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে ৩১ দফা নিয়ে কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। আমরা ভোটের অধিকারের জন্য আমাদের এক হয়ে দাঁড়িয়ে কাজ করি। আর কুমিল্লায় দীর্ঘ ১৫ বছর পরে বড় সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন নয়, নির্বাচন জনগণের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে একটি, আর এরপরে আছে উপজেলা পর্যায়ে, আমাদের পৌরসভা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, আমাদেরকে সকল পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ সময় স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গ্রহণের জন্য তৃণমূল নেতাকর্মীদের যোগ্যতা অর্জনেরও আহ্বান জানান তিনি। ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। আগে ২৪-এর গণহত্যার বিচার, তারপর নির্বাচন সহ অন্যান্য কাজ, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। এদিকে রাজধানীতে জামায়াতের এক শিক্ষা শিবিরে ফ্যাসিস্ট ফিরে আসা ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। কায়েস রাহাতের রিপোর্ট। প্রায় ১৫ বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, স্বাধীনতার পর কিছু কিছু প্রত্যাশা পূরণ হলেও স্বাধীন বিচার ব্যবস্থার প্রত্যাশা এখনো পূরণ হয়নি। অভিযোগ করেন, আইনের অঙ্গনে যারা বেআইনি কর্মকাণ্ড করেছিল আওয়ামী লীগ তাদেরই বিচারপতি বানিয়েছিল। এ সময় নির্বাচনের আগে গণহত্যা সহ অন্যান্য খুনের বিচার চান জামাত আমির। বিশেষ করে ২৪-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। বিচার না হলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। এদিকে রাজধানীতে অনুষ্ঠিত অন্য একটি অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সেক্টরে পতিত সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরাতে হবে। বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপরে নির্বাচন। পলাতক জাহাঙ্গীর, তাদের গডফাদার পালিয়ে গিয়েছেন, আর উনি এখন পলাতক অবস্থায় থেকে তিনি অনলাইনে মিটিং করে নতুন করে গোটা রাজধানী সহ বাংলাদেশের সন্ত্রাস সৃষ্টির জন্য চক্রান্ত করছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো সন্ত্রাসীকে রাস্তায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দেয়া হবে না। এ সময় স্বৈরাচারের দোসরদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারেরও তাগিদ দেন জামাত নেতারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। রাজবাড়ীতে পেঁয়াজের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ চাষিরা। এই নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। কথা বলবো তার সাথে। শামীম, বিঘা প্রতি কত টাকা লোকসান গুনতে হচ্ছে, কি বলছেন চাষিরা, জানাবেন। ধন্যবাদ। আপনি যেমন জানাচ্ছেন যে রাজবাড়ীতে দেশের বৃহত্তর দ্বিতীয় জেলা হিসাবে পরিচিত পেঁয়াজ চাষে, তবে পেঁয়াজের যে এবার বাম্পার ফলন হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। রাজবাড়ী জেলায় এবার ৪৪,০০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করেছে কৃষক, তবে কাঙ্ক্ষিত পরিমাণ দাম পাচ্ছে না। আর কাঙ্ক্ষিত পরিমাণ দাম না পাওয়ায় কৃষক হতাশ হয়েছে। তারা জানিয়েছেন যে ১ বিঘা জমিতে ১.৫ লাখ টাকা ব্যয় হচ্ছে পেঁয়াজ চাষ করতে, আর ১.৫ লাখ টাকা ব্যয় হলে সেখানে কিন্তু ৫০ থেকে ৬০,০০০ টাকা বিঘা প্রতিতে তাদেরকে লোকসান গুনতে হচ্ছে। এই মুহূর্তে বাজারে, রাজবাড়ী জেলার বিভিন্ন বাজারে ১২০০ থেকে ১৫৭০ টাকা মন পেঁয়াজ বিক্রি হচ্ছে, কিন্তু পেঁয়াজ চাষিরা বলছেন যে এখানে ২০০০ টাকার উপরে কিন্তু তাদের প্রতি মন পেঁয়াজে খরচ পড়েছে। আর প্রতি মন পেঁয়াজে খরচ পড়েছে সেখানে কিন্তু তারা ১২০০ থেকে ১৫০০ টাকা বিক্রি করছে। আর ১৫০০ টাকা থেকে বিক্রি করার কারণে তাদের কিন্তু অর্ধেকের বেশি ব্যয় হচ্ছে। এই তারা অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এভাবে কৃষক যদি মেরে ফেলা দেওয়ার যদি পরিকল্পনা হয় তাহলে কিন্তু তারা হতাশ হবেন। আগামীতে কিন্তু তারা পেঁয়াজ
পেঁয়াজ চাষে আগ্রহ হারাবে বলে তারা জানিয়েছেন যে একজন ব্যক্তি যদি প্রতি বিঘা জমিতে যদি 50,000 টাকার অধিক সময় পেঁয়াজ চাষ করতে লোকসান করতে হয়, তারা কিন্তু হতাশ হয়েছে। এদিকে আর একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলেছে, তারাও কিন্তু একই ধরনের জানিয়েছেন যে কৃষক কাঙ্ক্ষিত পরিমাণ যদি মূল্য না পায় তাহলে তারা হতাশা হবেন এবং আগ্রহ হারাবেন। তো রাজবাড়ী জেলার যে পরিমাণ দেশের দ্বিতীয় বৃহত্তর পেঁয়াজ চাষ হয়, তবে তারা কিন্তু জানিয়েছেন যে এই রাজবাড়ীর পেঁয়াজের চাহিদা মিটিয়ে তারা কিন্তু বিভিন্ন জেলায় বিক্রি করছে। তবে পেঁয়াজের পাশাপাশি যারা রসুন লাগাচ্ছেন তারা হয়তো জানাচ্ছেন যে পেঁয়াজ রসুনে হয়তো কিছুটা দাম আছে বলেও তারা জানিয়েছে। তবে সাধারণ কৃষকের দাবি পেঁয়াজের দামটি আরেকটু বাড়াতে পারলে হয়তো কৃষক তাদের লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে তারা জানিয়েছে। তো এই ছিল রাজবাড়ী জেলায় পেঁয়াজের সর্বশেষ সংবাদ। শামীম, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ী থেকে পেঁয়াজের ফলন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মৌলভীবাজারের সড়ক বিভাগের সেতুর কাছে বল গেট দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। দিন দুপুরে নদীর কিরানা থেকে বালু তোলা হলেও নিশ্চুপ প্রশাসন। অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটির পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক বিভাগের রাজাপুর পিসি গার্ডার সেতুটির নির্মাণ কাজ শেষ, বর্তমানে উদ্বোধনের অপেক্ষায়। এদিকে সেতুটির আশপাশ থেকে 7-8টি বলগেট মেশিন দিয়ে অবাধে বালু তুলছে প্রভাবশালীরা। পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় উদ্বোধনের আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি। এই ব্রিজের তলরসা পিলার সারা ইঞ্জাই বালি অঞ্জে ও সুটো একটা দিয়া উবার আছে ব্রিজ ইগান যদি উপরে দিয়ে আরো গাড়িগুলা ভাঙি দিব গিয়া। বালু উত্তোলনের কারণে হুমকির মুখে রয়েছে রাজাপুর ও ধলিয়া বন্যা প্রতিরক্ষা বাঁধও। অভিযোগ উঠেছে প্রশাসনের নজরদারির অভাবে প্রভাবশালীরা নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এই পিলারের নিচের বালি এবং মাটি সরে যাচ্ছে, এটা অত্যন্ত ঝুঁকিময়। যে কোনো মুহূর্তে ব্রিজটা উদ্বোধনের আগে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিজ থেকে খুঁটি বার হয়ে গেছে, বালি যাওয়া গিয়া। এখন আমরা বাধা দিলে আমরা বাধা তারা মানে না, আর আমরা প্রশাসনের কাছে গেলে প্রশাসনে কোনো উদ্যোগিতা নেয় না। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে আপত্তি জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি এখান থেকে ড্রেজার এবং বালি যারা উত্তোলন করে তাদের যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার জন্য। জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টা উত্থাপন করেছি, লিখিতভাবে অবহিত করেছি, এছাড়া ব্যক্তিগতভাবেও আমরা বিভিন্ন সময় তাদেরকে অবহিত করেছি। আমরা আশঙ্কা করতেছি খুব কাছাকাছি স্থানের মধ্যে বালি এইভাবে উত্তোলন করতে থাকলে ব্রিজের পাইলিং সহ ফাউন্ডেশনে সেটেলমেন্ট জনিত প্রবলেম হতে পারে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে 38 কোটি টাকার সেতুটি যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সবুজ ক্যাম্পাসের কুয়াশাচ্ছন্ন পরিবেশকে বরণ করতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কুহেলিকা উৎসব। 3 দিনব্যাপী এই উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্য, কৃষ্টি, কালচার ফুটিয়ে তোলা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্যের উদ্যোগে এই আয়োজনে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণ। ইরফান রানা ক্যামেরায়, নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। সবুজে ঘেরা ক্যাম্পাসে গানে গানে কুয়াশাচ্ছন্ন পরিবেশকে বরণ করতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী কুহেলিকা উৎসব। বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্যের উদ্যোগে এ আয়োজনে তুলে ধরা হয়েছে হারিয়ে যাওয়া চিঠির বাক্স, পিঠাপুলি সহ গ্রাম বাংলার ঐতিহ্য, কৃষ্টি, কালচার। শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ গান সহ নানা আয়োজনে মুখরিত এই উৎসব। কুহেলিকা উৎসব যেটার অপেক্ষায় সারা বছর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী থাকে। এই একটা উৎসব যেটা অভয়ারণ্য থেকে আমরা করি, সেখানে এতগুলো উদ্যোক্তাদের একটা মিলন মেলা হয়। আমরা চাই এই ধরনের কাজ আরো ক্যাম্পাসে বাড়ুক এবং যে সংস্কৃতির বিনিময়, সংস্কৃতির প্রসার। বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরতে এমন ব্যতিক্রমী আয়োজনে আসতে পেরে খুশি শিক্ষার্থী ও দর্শনার্থীরা।
মাঝে মাঝেই এ ধরনের আয়োজন সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হোক এমনটাই প্রত্যাশা তাদের। এই ধরনের উদ্যোক্তা মেলা, এই ধরনের মৌলিক গানের অনুষ্ঠান অর্থাৎ এই কুহেলিকা উৎসব শুধু আমার ক্যাম্পাসে নয়, প্রত্যেকটা ক্যাম্পাসে হওয়া উচিত, প্রশাসন থেকেই হওয়া উচিত। প্রত্যেকটা স্টল, খাবারের দোকান থেকে শুরু করে অর্নামেন্টস থেকে শুরু করে জুয়েলারি প্লাস অন্য দোকানগুলো এত দারুণভাবে সাজানো, আমরা এভাবে একটা আয়োজন করতে পারি, আমাদের অনেক ভালো লাগছে। দেশীয় সংস্কৃতি ও গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলছেন আয়োজকরা। এই যে আয়োজনটা আমাদের, এই আয়োজনে গতবার আমাদের ছিল প্রায় 32টা স্টল, এবার সেই স্টল বেড়ে দাঁড়াচ্ছে প্রায় 44টি স্টলে। তো আমরা বুঝতে পারছি যে আসলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে 17,000 স্টুডেন্ট, আমাদের এই আয়োজন তাদের মধ্যে একটা বিশাল বড় প্রভাব ফেলছে। কুহেলিকা উৎসবে শুদ্ধ পরিবেশ, আমরা অভয়ারণ্য, অভয়দের সমাবেশ এ স্লোগানে শুক্রবার থেকে শুরু হওয়া 3 দিনের এই কুহেলিকা উৎসব শেষ হচ্ছে আজ। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সাতক্ষীরার ফিংড়িতে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে শত শিশুর কণ্ঠে ভাষার গান কবিতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। কথা বলবো তার সাথে। সুমন, অনুষ্ঠানে কি কি কর্মসূচি রয়েছে, প্রতিযোগীদের কেমন উপস্থিতি দেখছেন? চৈতি, দাঁড়িয়ে আছি ফিংড়িতে। সেই শত শিশুরা আজকে গান গাইছে, আলোচনা শুনবে তারা, এবং একই সাথে তারা কবিতা বলবে, তারা গান গাইবে। মূল উদ্দেশ্য হচ্ছে দেশের প্রতি ভালোবাসা এবং মানবিক মানুষ হওয়া। এই স্কুলে বিভিন্ন ধরনের এ ধরনের বিজ্ঞান মেলা এবং বিভিন্ন আয়োজন হয়ে থাকে, বাঙালি বিভিন্ন আয়োজন হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবার সেই ভাষা শহীদদের স্মরণে আজকে শত শিশুর কণ্ঠে ভাষার মাসে ভাষার গান, এই আয়োজনটি করা হয়েছে। এই আয়োজনে এখানে শত শত শিশুরা এই গান গাইছে, তারা ভাষা শহীদদের স্মরণ করবার চেষ্টা করছে এবং প্রত্যেকটি ভাষা শহীদদেরও জীবন তাদের শিক্ষকরা স্মরণ করিয়ে দিচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন যে অমর একুশের সেই ভাষার গানটি তারা দরদ দিয়ে এই গানটি গাইছে। আমরা এই মুহূর্তে গানের কিছু অংশ শুনছি। আর ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের। এই মুহূর্তে একটু ভাষার শহীদদের স্মরণে একটু কবিতা শোনার চেষ্টা করছি শিশুদের কণ্ঠে। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথা, বরকতেরই রক্ত। হাজার যুগে সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে। আমরা যেমনটি শুনছিলাম ভাষা শহীদদের স্মরণে গান কবিতার এই আয়োজন। এই ফিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের বিভিন্ন আয়োজন বিভিন্ন দিবসে তারা আয়োজন করে থাকে। এই শিক্ষার্থীদেরকে এই ধরনের আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে তারা জানাচ্ছে যে এই বিজ্ঞান মনস্ক, দেশপ্রেমিক এবং মানবিক মানুষ গড়ে তোলার জন্য এই আয়োজনগুলো এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের আয়োজন করে থাকে। এই ছিল এখানকার শতকণ্ঠে গান কবিতার সর্বশেষ। চৈতি, সুমন, ধন্যবাদ আপনাকে।